এবার আমাদের লাস্ট পার্ট এটা, ঠিক আছে? এটা হচ্ছে জুলের সূত্র থেকে পুরো চ্যাপ্টারটা এবার আমি শেষ করে দেবো। আচ্ছা, তড়িৎ প্রবাহের তাপীয় ফল। যখন একটা পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয় তখন ওই পরিবাহীটা গরম হয়ে ওঠে, ঠিক আছে? সেই জন্য দেখবে মোবাইল গরম হয়ে যায়, বা এই যে কম্পিউটার বা অন্যান্য বিভিন্ন ধরনের ইলেকট্রিকের জিনিসপত্র দেখবে গরম হয়ে যায়। এবার এই গরমটা হয় কেন? এর বিভিন্ন রকম কারণ আছে। এখানে যে জিনিসটা নিয়ে আলোচনা করছে সেটা হচ্ছে পরিবাহী গরম হয়ে যায়। পরিবাহীটা কেন গরম হয় তার যে মেইন ব্যাখ্যাটা সেটা তোমাদের সিলেবাসে নেই, তাও হালকা করে বলছি। আমরা কি জানি? তড়িৎ প্রবাহ হয়। এবার তড়িৎ প্রবাহ হয়টা কী জন্য? অ্যাকচুয়ালি ইলেকট্রন, মানে ফ্রি ইলেকট্রনগুলো প্রবাহিত হয় সেই জন্য। এবার তার উল্টো দিকে তড়িৎ প্রবাহ হয়। এবার ফ্রি ইলেকট্রনগুলো যখন প্রবাহিত হয় তখন ওই ফ্রি ইলেকট্রনগুলোর সাথে অণুগুলোর সাথে সংঘর্ষ হয়, ফলে অণুগুলোর গতিশক্তি বেড়ে যায়, অণুগুলোর মধ্যে একটা তখন তাপ শক্তি জেনারেট হয়, ঠিক আছে? তখন ওইটা গরম হয়ে যায়, এইভাবে তাপ উৎপন্ন হয়। এই ব্যাখ্যাগুলো অত লাগবে না, জাস্ট আমি এমনি বললাম। এটা হচ্ছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র ইনি হচ্ছেন 1841 জেমস প্রেসকট জুল। ইনি কিছু একটা সূত্র দিয়েছিলেন, ঠিক আছে? এই যে তাপ উৎপন্ন হচ্ছে তার উপরে। এই যে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, তিনটে সূত্র, এটা দিয়ে আমরা যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা বের করবো। এবার যদি তোমাকে বলে জুলের সূত্র লিখতে, প্রথম সূত্রে ঠিক যেটা সেটাই কিন্তু লিখতে হবে। তুমি যদি সেকেন্ড সূত্রটার, এই রোধের সূত্রটা সেকেন্ড সূত্রে আমরা যেটা লিখছি এটাকে যদি প্রথম সূত্রে লিখে দাও, ইকুয়েশনটা একই আসবে তখনও, কিন্তু নাম্বার কিন্তু কেটে দেবে, কারণ তোমাকে এই সিকোয়েন্সেই লিখতে হবে, ঠিক আছে? প্রথমটাতে প্রবাহের, দ্বিতীয়টাতে রোধের, তৃতীয়টাতে সময়ের। ওকে, এটা আমি খুব ভুল করতাম, আমার খুব গুলিয়ে যেত এটা, আমি সেই জন্য বলে রাখলাম। প্রথম সূত্র হচ্ছে প্রবাহের সূত্র। এই যে প্রবাহের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লোটা হচ্ছে, ঠিক আছে, যে তড়িৎ প্রবাহ হচ্ছে, ওটাকে আই দিয়ে ডিনোট যদি আমরা করি, তড়িৎ প্রবাহ মাত্রা আই, তাহলে যে তাপটা উৎপন্ন হবে সেটা, মানে তাপের সাথে ওই তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সাথে সমানুপাতিক হবে যখন রোধ আর সময়টা ধ্রুবক থাকবে, ঠিক আছে? দ্বিতীয় সূত্র হচ্ছে রোধের সূত্র। সেটা হচ্ছে যখন আমার তড়িৎ প্রবাহ মাত্রাটা আর সময়টা ধ্রুবক থাকবে তখন রোধের সাথে তাপটা সমানুপাতিক হবে, মানে রোধও যত বাড়বে তাপও তত বাড়বে, আবার রোধও যত কমবে তাপও তত কমবে। ওকে, তারপর তৃতীয় সূত্র হচ্ছে তাপের সাথে সময়। সেটা হচ্ছে যদি আর আর আই এই দুটো যদি ধ্রুবক থাকে তাহলে এইচ ভ্যারিজাস টি হবে। এবার আমরা যদি যৌগিক ভেদ অ্যাপ্লাই করি তাহলে আই স্কোয়ার আর টি, এটা তো নর্মাল জিনিস। আই আর টি এখানে তিনটেই পরিবর্তনশীল, কারণ এখানে একটা পরিবর্তনশীল হচ্ছিল, বাকি দুটো ধ্রুবক, একটা পরিবর্তনশীল হচ্ছিল, বাকি দুটো ধ্রুবক। এখানে তিনটেই পরিবর্তনশীল, কোনোটাই ধ্রুবক হওয়ার নেই। তো এখানে এবার একটা যদি আমি এই চিহ্নটাকে তুলে দিই, একটা ইকুয়াল দিয়ে একটা কনস্ট্যান্ট আসবে। এই কনস্ট্যান্টের জায়গায় আমি কে না লিখে লিখবো 1/j। ওকে, এই যেটা হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে, ঠিক আছে? যান্ত্রিক তুল্যাঙ্ক বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে এই যেটাকে। এবার তাহলে আমরা এখান থেকে একটা ইকুয়েশন পাচ্ছি, এইচ ইকুয়ালস আই স্কোয়ার আর টি বাই জে। যে হচ্ছে যান্ত্রিক তুল্যাঙ্ক। তাহলে যান্ত্রিক তুল্যাঙ্ক ব্যাপারটা কি? প্রত্যেকটাতে তুমি 1 বসিয়ে দাও, ঠিক আছে? তাহলে সংজ্ঞা পেয়ে যাবে। যদি কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 1 সেকেন্ড সময় 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হয়, 1 ওহম রোধের জন্য যদি 1 জুল পরিমাণ তাপ উৎপন্ন হয়, তাহলে ওটার অনন্যককে বলা হবে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, ঠিক আছে? একক পরিমাণ যদি তাপ উৎপন্ন হয় তাহলে ওটার অনন্যককে বলা হবে যান্ত্রিক তুল্যাঙ্ক। মানে এটা তো উল্টো আছে, দেখো 1/j আকারে আছে, এটাকে উল্টে দিলে তাহলেই তো আমার আসবে যান্ত্রিক তুল্যাঙ্কটা, না সংজ্ঞাটা আর কি। তো এইটার সংজ্ঞাটা এইভাবে দেওয়া হয়েছে, একক রোধ সম্পন্ন কোনো পরিবাহীর মধ্যে দিয়ে একক সময় ধরে একক তড়িৎ প্রবাহ মাত্রা যদি হয়, একক তড়িৎ প্রবাহ মাত্রা যদি হয়, তাহলে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে তার অনন্যককেই যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুল তুল্যাঙ্ক বলে। কারণ যেটাকে উল্টে দিতে হবে আমাকে সংজ্ঞাটা লেখার সময়, যেটাকে এই পাশে নিয়ে এইচটাকে এই পাশে নিয়ে গেলেই হয়ে গেল। বুঝতে পেরেছ? এবার এসআইতে এই জে এর ভ্যালুটাকে 1 ধরা হয়, তখন আমার এইচ ইকুয়ালস সূত্রটা আসবে আই স্কোয়ার আর টি জুল।
আর সিজিএসে যে ইকুয়ালস 4.2 নেওয়া হয়, এইচ ইকুয়ালস আসবে তখন আই স্কোয়ার আর টি বাই 4.2 ক্যালোরি। আচ্ছা, এইগুলো মনে রাখবে, ম্যাথমেটিক্সে লাগে। 1 ক্যালোরি ইকুয়ালস 4.2 জুল, 1 জুল সমান 10⁻7 আর, এটা ক্লাস 9এই দেখেছো। তাহলে 1 জুল যদি 10⁻7 আর্ক হয়, তাহলে 4.2 জুল কত হবে? 4.2 ইন্টু 10⁻7 আর্ক, তাহলে 1 ক্যালোরি সমান এত আর্ক। এগুলো আছে। এবার দেখো তুমি এখানেই যদি এটাকে যদি তুমি ক্যালোরি থেকে জুলে কনভার্ট করো, তাহলে 1 ক্যালোরি সমান এত জুল। তাহলে এত ক্যালোরি সমান কত জুল হবে? এটার সাথে 4.2 দিয়ে গুণ করে দেবো, তাহলে 4.2 কেটে যাবে, তাহলে দেখো এটা চলে আসবে। হয়ে গেল। জুলের সূত্রটা বুঝতে পেরেছো? না বুঝতে পারলে আরেকবার দেখো, ক্লিয়ার হয়ে যাবে আশা করি। না বুঝতে পারলে আমাকে বলবে। এবার হচ্ছে কার্যশক্তির ধারণা থেকে জুলের সূত্রের প্রতিষ্ঠা। আচ্ছা, আমরা কি দেখেছিলাম? তড়িৎ প্রবাহ মানে কি? একক সময়ে প্রবাহের মধ্যে দিয়ে যে পরিমাণ আধান যায়, তাহলে কিউ বাই টি। আমরা দেখেছিলাম কিউ ইকুয়ালস আইটি, আগেই আমরা এগুলো সব করেছি। আবার তড়িৎ উৎস দ্বারা কৃতকার্য আমরা কি দেখেছিলাম? ডাব্লিউ ইকুয়ালস কিউ ভি। সে মনে আছে আমরা যখন তড়িৎ বিভব পড়েছিলাম তখন দেখেছিলাম। এখানেই দেখো, দেখিয়ে দিচ্ছি একবারই দেখো, এই যে ডাব্লিউ ইকুয়ালস কিউ ভি করেছিলাম আমরা, এই যে ডাব্লিউ ইকুয়ালস কিউ ভি, এখান থেকে এই কনসেপ্টটাই এখানে কাজে লাগছে। ডাব্লিউ ইকুয়ালস কিউ ভি, তড়িৎ উৎস দ্বারা কৃতকার্য ডাব্লিউ ইকুয়ালস কিউ ভি। তাহলে ডাব্লিউ ইকুয়ালস আমরা কিউ এর জায়গায় লিখতে পারি আইটি, লিখে দিলাম। কিউ এর জায়গায় ভিটাকে লিখে কিউ এর জায়গায় লিখলাম আইটি। আর ভি ইকুয়ালস আমরা কি জানি? আইআর। ভি ইকুয়ালস আইআর ওহমের সূত্র দিয়ে। তাহলে ডাব্লিউ ইকুয়ালস আমরা কি লিখতে পারি? আইআর ইন্টু আইটি, তাহলে আই স্কোয়ার আর টি। এটা একটা সূত্র আসলো। আচ্ছা, এখানে একটা রাফে একটা জিনিস বোঝাচ্ছি। যন্ত্র যত কাজ করবে তত বেশি তাপ বাড়বে, যত কম কাজ করবে তত বেশি কম উষ্ণ হবে, রাইট? যত বেশি কাজ করবে তত বেশি গরম হবে। তাহলে ডাব্লিউ ইকুয়ালস এটার সাথে এটা কি সমানুপাতিক? তাহলে ডাব্লিউ ইকুয়ালস কে এইচ লিখতে পারি, কে একটা কনস্ট্যান্ট। এই কেটাকে আমরা যদি জে দিয়ে ডিনোট করি, এটাই হচ্ছে ওই যান্ত্রিক তুল্যাঙ্ক যেটা আমরা দেখলাম, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, ঠিক আছে? তাহলে ডাব্লিউ এর জায়গায় আমি এবার জে এইচ লিখে দেবো। জে এইচ লিখলাম, তাহলে এইচ ইকুয়ালস কী হবে? এটা বাই জে। দেখো এটাই এসেছিল না আমাদের এখানে সূত্রে, জুলের সূত্রে। এটা এইভাবে এই কার্যশক্তির ধারণা থেকেও এইভাবে প্রুফ করা যায়। বুঝতে পেরেছো? ক্লিয়ার এই পর্যন্ত? এবার আমাদেরকে একটা গাণিতিক উদাহরণ এখানে দিয়েছে। গাণিতিক উদাহরণটাতে বলেছে, এটা কিন্তু বইয়ের অঙ্ক, ঠিক আছে? এটা কিন্তু দিতে পারে কোশ্চেনে। একটি তড়িৎ কোষের ইএমএফ 5 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ 1 ওহম। তড়িৎ কোষটিকে 4 ওহমের একটি রোধকের সঙ্গে যুক্ত করা হলে 42 সেকেন্ডে রোধকে কত তাপ উৎপন্ন হবে? আচ্ছা, আমরা আগের দিন দেখেছিলাম ওই তড়িৎচালক বলের ওখানে যে ই ইকুয়ালস আমার অভ্যন্তরীণ বিভব পতন প্লাস বাইরের যে বিভব পতন সেটা যোগফল, টোটালটা হচ্ছে ই। এবার তো এখানে আই আর এর ভ্যালুটাই, ছোটো আর এর ভ্যালুটা কত হবে? আচ্ছা, এইভাবে না গিয়ে আমি এবার করব হচ্ছে আইটাকে কমন নিয়ে নিতে পারি আমরা, আগের দিনও দেখেছিলাম আমরা এটা, আর প্লাস স্মল আর করতে পারি। তাহলে আমরা এখান থেকে যেতে পারি আই ইকুয়ালস ই বাই আর প্লাস আর, এইভাবে যেতে পারি। এবার আমাদেরকে এখানে বলেছে অভ্যন্তরীণ রোধ হচ্ছে 1 ওহম আর বাইরের রোধটা যেটা সেটা হচ্ছে 4 ওহম। তাহলে আর এখানে তো ইএমএফ তো বলেই দিয়েছে 5 ভোল্ট ইয়েতে আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি 5, এখানে আমরা লিখে দেব 4 প্লাস 1, তার মানে কি আসলো 1 অ্যাম্পিয়ার। এবার দেখো এই 42 সেকেন্ডের রোধকে তাপ কত? আমরা কি জানি? এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই 4.2। তাহলে এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ারের ভ্যালু কত? 1 স্কোয়ার। আর এর ভ্যালু কত? 4। টি কত বলে দিচ্ছে? 42 সেকেন্ড, আর নিচে 4.2, ঠিক আছে? 1 স্কোয়ার তো 1ই হবে।
এবার এটাকে হিসেব করলে দেখবে 40 ক্যালোরি অ্যান্সার। ওকে, এখান থেকে এই দশমিকটা চলে গেলে এখানটা 0 চলে আসবে, এই যে 10 হয়ে গেল 40 হয়ে গেল। এবার নেক্সট, এবার এখানে যে একটা দেখবে পয়েন্ট করে দেওয়া আছে, গৃহস্থালির কাছে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপের ব্যবহার। এখানে ঠিক যে কটা শর্ট কোশ্চেন আসতে পারে এই পার্টটা থেকে, কিন্তু শর্ট কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট, আসে মানে প্রায় আসে আর কি, আমাদের স্কুলেও এসেছিল, সেই জন্য এটাও বইয়ের থেকে দিয়ে দিয়েছি। ইলেকট্রিক বাল্ব কীভাবে কাজ করে, ইলেকট্রিক হিটার কীভাবে কাজ করে, এগুলো অত দরকার নেই, এগুলো বইতেও দেওয়া আছে, চাইলে যদি ইন্টারেস্টেড হও পড়ে নিতে পারো। আমি জাস্ট শর্ট কোশ্চেনের জায়গাটুকু বলে দিচ্ছি। ইলেকট্রিক বাল্বে যে ফিলামেন্টটা ইউজ করা হয় সেটা টাংস্টেনে তৈরি হয়, কারণ এর গলনাঙ্ক অনেক বেশি, যতই তাপ দেওয়া হোক না কেন ফেটে যাবে না, জিনিসটা নষ্ট হবে না, গলে যাবে না, সেই জন্য এখানে দেওয়া হয়, টাংস্টেনের ফিলামেন্ট ইউজ করা হয়। এটা আগে ইউজ করা হতো, আর বর্তমানে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে উলফ্রেমাইট। উলফ্রেমাইট হচ্ছে এক ধরনের সংকর ধাতু, টাংস্টেন, লোহার, ম্যাঙ্গানিজ এই তিনটাকে মিশিয়ে উলফ্রেমাইট তৈরি করা হয়। আর বাল্বের ভেতরে যে গ্যাসটা ইউজ করা হয় সেটা নিষ্ক্রিয় গ্যাস, যেমন আর্গন ইউজ করা হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে নাইট্রোজেন গ্যাসও ইউজ করা হয়। এই কটা শর্ট কোশ্চেন এখান থেকে মনে রাখবে ইলেকট্রিক বাল্বের ক্ষেত্রে, ঠিক আছে? দাঁড়াও, এটা দিয়ে চাপা দিই। তারপরে হচ্ছে ইলেকট্রিক হিটার। ইলেকট্রিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয়, ইলেকট্রিক ইস্ত্রিতেও নাইক্রোম তার ব্যবহার করা হয়। কীভাবে কাজ করে আমি সেগুলোতে যাচ্ছি না, জাস্ট নাইক্রোম তার ব্যবহার করা হয়, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? ইলেকট্রিক হিটারে কোন তার ব্যবহার করা হয়, কোন তারের কুণ্ডলী দেখা যায়, নাইক্রোম তারের, এটা কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে আসে, মনে রাখবে। আচ্ছা, ইলেকট্রিক ফিউজে এক ধরনের তার ব্যবহার করা হয়, ঠিক আছে? এক ধরনের তার ব্যবহার করা হয় যেটাকে ইলেকট্রিক ফিউজ বলে আর কি। সেই তারটা তৈরি হয় হচ্ছে টিন 25% দিয়ে, আর সীসা 75% দিয়ে। এটা এক ধরনের সংকর ধাতু। এগুলোর গলনাঙ্ক এতটাই কম হয় যে একটু বেশি ইলেকট্রিক যদি ফ্লো করে যায় তখন কি হবে, ওই তারটা গলে যাবে। যেই গলে যাবে বর্তনীটা তখন মানে স্টপ হয়ে যাবে, বর্তনীটা ওটা ব্রেক হয়ে যাবে, ফলে আর কারেন্ট ফ্লো করবে না, তার ফলে কারোর কোনো বিপদ হবে না, সেই জন্য ফিউজ তার ইউজ করে, ঠিক আছে? এই জন্য ফিউজ তার ইউজ করা হয়। এটা মনে রাখবে যে তারটা কী দিয়ে তৈরি হয়, সীসা আর টিন দিয়ে। টিনটা কম থাকে 25%, আর সীসাটা 75% থাকে, এটা মনে রাখবে। এবার আসবো আমরা তড়িৎ ক্ষমতাতে। তড়িৎ ক্ষমতা হচ্ছে কোনো বৈদ্যুতিক যন্ত্র কাজ, আচ্ছা আগে বলো ক্ষমতাটা কি। ক্ষমতা হচ্ছে কার্যের করার যে হার, ঠিক আছে? কার্যের যে হার সেটাকেই ক্ষমতা বলে। তাহলে সেটা বৈদ্যুতিক যন্ত্রের ক্ষেত্রে কী হবে, বৈদ্যুতিক যন্ত্রের কাজ করার যে হার হবে সেটাকেই মানে তড়িৎ ক্ষমতা বলবে বৈদ্যুতিক যন্ত্রের। তো এখানে সেটাই বলছে, সময়ের সাপেক্ষে কোনো বৈদ্যুতিক যন্ত্রের কাজ করার বা তড়িৎ শক্তি ব্যয় করার হারকে তড়িৎ ক্ষমতা বলে। তাহলে তড়িৎ ক্ষমতা হচ্ছে তাড়িতিক কার্য বাই সময়, W/T। এই ডাব্লুটাকে আমরা এক্ষুনি কী দেখলাম, এটাকে পি দিয়ে যদি আমরা ডিনোট করি, আর কার্যটাকে যদি আমরা ডাব্লু দিয়ে ডিনোট করি, এই ডাব্লুটাকে আমরা এক্ষুনি দেখলাম, দেখো এই যে ডাব্লু ইকুয়ালস এই যে VIT, সেটাই লিখেছে এখানে। ডাব্লু হচ্ছে VIT/T, এই টি কেটে গেল, তাহলে থাকলো VI, তাহলে পি আমার ইকুয়ালস আসলো কত, VI। এটা একটা সূত্র, ঠিক আছে? তড়িৎ ক্ষমতা ইকুয়ালস বিভব প্রভেদ ইন্টু তড়িৎ প্রবাহ, এটা একটা সূত্র আসলো। এবার ভি এর জায়গায় যদি আমি IR বসাই তাহলে কি আসবে, I²R, বুঝতে পারছো? এটা একটা সূত্র আসলো। এবার আমরা কি জানি, V ইকুয়ালস IR বা I ইকুয়ালস V/R, তাই তো? তাহলে এই I² জায়গায় আমরা যদি V/R এর হোল স্কোয়ার লিখি তাহলে আসবে V²/R², তাহলে একটা আর কেটে গেল, তাহলে আসবে V²/R। ওকে, তাহলে P ইকুয়ালস V²/R, এটা একটা সূত্র। এখান থেকে এই মোট 3টে সূত্র আমরা পাচ্ছি। এবার আমরা যদি এটার ইউনিটে চলে যাই, এটার তড়িৎ ক্ষমতার ইউনিট হচ্ছে ওয়াট, ঠিক আছে? ডাব্লু দিয়ে ডিনোট করে। এবার ওয়াট কাকে বলে যদি তোমাকে সংজ্ঞা জিজ্ঞেস করে, এই তিনটের যে কোনো একটাকে তুমি সংজ্ঞা হিসেবে বলতে পারো। যদি তুমি এটাকে ইউজ করো তাহলে কি বলবে না, যেন 1 ভোল্ট তড়িৎ বিভব পার্থক্যে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতে যে তড়িৎ ক্ষমতা
ব্যয় করা হয়, যে তড়িৎ শক্তি ব্যয় করা হয়, তড়িৎ ক্ষমতা লাগে, সেটা হচ্ছে 1 ওয়াট। এটা দিয়ে বলতে পারো। এটা দিয়ে যদি বলো তখন কি বলবে, 1 ওহম রোধের জন্য 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করলে যে তড়িৎ ক্ষমতা ব্যবহৃত হয় সেটা হচ্ছে 1 ওয়াট। এটা দিয়েও বলতে পারো। এটা দিয়েও সেমভাবে বলতে পারো যে 1 ভোল্ট বিভব পার্থক্যে 1 ওহম রোধের জন্য যে তড়িৎ ক্ষমতা ইউজ হয় সেটা হচ্ছে 1 ওয়াট। দেখবে ছায়ার বইতেও 3টে পয়েন্ট করে করে দেওয়া আছে। এই হচ্ছে বিষয় তড়িৎ ক্ষমতার, এর থেকে বাইরে আর কিছু দেবে না। বিষয়টা কি বুঝতে পেরেছো? এবার হচ্ছে তড়িৎ শক্তি। তড়িৎ শক্তি হচ্ছে কার্যের যে হার সেটাকেই বলে হচ্ছে মানে না মানে হ্যাঁ, শক্তিটা হচ্ছে কার্য যে সম্পাদিত করছে সেটার সাথে কি বলছি আমি, শক্তিটা কি, হ্যাঁ শক্তি হচ্ছে ক্ষমতা আর সময়ের গুণফলকে শক্তি বলে, ঠিক আছে। আচ্ছা, কোনো পরিবাহী বা বর্তনীতে আমার নিজেরই গুলিয়ে যাচ্ছে আর কি, প্রচণ্ড গুলিয়ে যাচ্ছে আমার নিজেরই। কোনো পরিবাহী বা বর্তনীতে বিভব প্রভেদের ফলে তড়িৎ প্রবাহিত হলে যে কার্য সম্পাদিত হয় তাকে বলা হয় হচ্ছে তড়িৎ শক্তি। ওকে, আর এই কার্যের যে হার, এখানে কি বলছে না, যে কার্যটা করছে তার হারটাকে বলছে ক্ষমতা, আর যে কার্যটা করছে সেটাকে বলছে হচ্ছে তড়িৎ শক্তি। আমরা এই ডাব্লু দিয়ে ডিনোট করছিলাম না এই কার্যটাকে, আর ক্ষমতাটাকে ডিনোট করছিলাম পি দিয়ে। আমরা পি ইকুয়ালস কি লিখছিলাম, ডাব্লু/টি। হ্যাঁ, তাহলে এই তড়িৎ শক্তিটা হচ্ছে ডাব্লু। ওকে, এই যে কার্যটা সম্পাদিত করছে সেটা হচ্ছে তড়িৎ শক্তি হিসেবে, সেটাকে তড়িৎ শক্তি বলছে আর কি, কার্যটা যেটা করছে, আর সেটার হারটাকে বলছে হচ্ছে তড়িৎ ক্ষমতা। আর যে কাজটা করছে, যে এই যে তড়িৎ শক্তি ব্যয় করছে সেটা হচ্ছে তড়িৎ শক্তি, অ্যান্ড তড়িৎ শক্তি ব্যয় করার হারটা হচ্ছে তড়িৎ ক্ষমতা। ক্লিয়ার? তাহলে পি ইকুয়ালস ডাব্লু/টি, আগের বারেই দেখলাম, তাহলে ডাব্লু ইকুয়ালস পিটি। এবার এসআইতে এটার একক হচ্ছে জুল। আচ্ছা, এটা দেখো, পি হচ্ছে ক্ষমতা, হ্যাঁ, তড়িৎ ক্ষমতার একক কি, ডাব্লু, ওয়াট আর কি। এই ডাব্লু আর এই ডাব্লু কিন্তু আলাদা, ঠিক আছে। এটা কিন্তু তড়িৎ শক্তির জন্য আমরা একটা হিসেবে ইউজ করছি, এটাকে ভ্যারিয়েবল হিসেবে, সেই হিসেবে আমরা এটাকে ডাব্লু দিয়েছি চিহ্ন হিসেবে। আর এটা কিন্তু এককের ওয়াট, ঠিক আছে। এটা কিন্তু আলাদা ডাব্লু আর এটা কিন্তু আলাদা ডাব্লু, দুটো কিন্তু গোলাবে না। তো ক্ষমতার একক হচ্ছে ওয়াট, সেই ওয়াট, আর টাইমের একক ঘন্টা, ঠিক আছে। সো ওয়াট আওয়ার একটা একক, কিলো ওয়াট আওয়ার একটা একক, 1 ভোল্ট একটা একক। এবার এই এককগুলো কি, আমি সেটাতে আসছি। এসআইতে এর একক হচ্ছে জুল, সেটা তো বললাম আমি। তড়িৎ শক্তি আর তাপের একক একই এসআইতে, সেটা হচ্ছে জুল। আচ্ছা, ওয়াট আর ঘন্টা ওয়াট আওয়ার, এটার জিনিসটা কি, এটা হচ্ছে যদি 1 ঘন্টা ধরে আমার 1 ওয়াটের কাজ হয়, ঠিক আছে, এক ওয়াট 1 ওয়াট তড়িৎ ক্ষমতা যদি 1 ঘন্টা ধরে ইউজ হয় তখন সেটা হচ্ছে ওয়াট আওয়ার, 1 ওয়াট আওয়ার। এবার 1 কিলো ওয়াট আওয়ার হচ্ছে যদি আমার সেমভাবেই তাহলে হবে 1 কিলো ওয়াট আওয়ার যেন 1 কিলো ওয়াট কত, 1000 ওয়াট। 1 কিলো ওয়াট কি 1000 ওয়াট। 1000 ওয়াট তড়িৎ ক্ষমতা যদি আমার 1 ঘন্টা ধরে কাজ করে, ঠিক আছে, 1 ঘন্টা ধরে যদি 1 কিলোওয়াট তড়িৎ ক্ষমতা সম্পন্ন একটি তড়িৎযন্ত্র যদি 1 ঘন্টা ধরে চলে তখন সেটা হচ্ছে 1 কিলোওয়াট। আর এই 1 কিলোওয়াটটাকেই আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে বিওটি, বোট। সেটা হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট, ওকে, বিওটি। আবার এটাকেই এক কথায় বলে ইউনিট, যেটা আমরা বাড়িতে সাধারণত শুনে থাকি, ইলেকট্রিক বিল এসছে এত ইউনিট, কারেন্ট পড়েছে এত ইউনিট, সেটাই আর কি, ওটা বোটেই মাপা হয়, এই যে ইউনিট, এত ইউনিট। ওকে, কিলোওয়াট ব্যাপারটার এই ওয়াট আওয়ার কিলোওয়াট আওয়ার আর ওয়াট আওয়ার এগুলো তো এমনি জানোই আর কি, এগুলো আমি ঠিকঠাকভাবে বলে বোঝাতে পারছি না, কিন্তু বিষয়টা তো বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, এগুলো একদমই সহজ বিষয়।
কিন্তু মানে আমার বলতে গিয়ে প্রচণ্ড আটকে যাচ্ছে আর কি। আচ্ছা, এবার একটা কোশ্চেন, ম্যাথমেটিক্যাল একটা কোশ্চেন, সেটা হচ্ছে একটি বাড়িতে একটি 40 ওয়াটের বৈদ্যুতিক বাতি, একটি 100 ওয়াটের বৈদ্যুতিক বাতি, এটা কিন্তু বইয়ের অঙ্ক, এই অঙ্কটা কিন্তু মাধ্যমিকে এসেছিলো একটাবারে, তাহলে তোমাদের বেলাতেও কিন্তু আসতেই পারে অঙ্কটা, এটা এই প্যাটার্নের অঙ্ক ইম্পর্ট্যান্ট। একটা 100 ওয়াটের বৈদ্যুতিক বাতি, একটা 40 ওয়াটের পাখা, একটা 1000 ওয়াটের হিটার আছে। যদি এপ্রিল মাসে প্রতিদিন প্রত্যেক বাতি 5 ঘন্টা করে চলে, পাখা 15 ঘন্টা করে চলে, হিটার 2 ঘন্টা করে চলে, তবে ওই মাসে বিদ্যুৎ বিল কত? আচ্ছা, আগে বলো এপ্রিল মাসের দিন সংখ্যা কত? 30 দিন। এবার আমরা এক একটা করে হিসেব করব। আচ্ছা, এটা 40 ওয়াটের বাতি, এটা হচ্ছে 100 ওয়াটের বাতি, প্রত্যেকটা বাতি কত ঘন্টা করে চলছে? 5 ঘন্টা করে। তাহলে আমরা একসাথে দুটো বাতি হিসেব করে দিতে পারি, 100 + 40, 140, এই হচ্ছে টোটাল বাতি যে ওয়াটটা খরচ করছে। এবার এক একটা মানে খরচ করছে কত না, এই যে পি, তড়িৎ ক্ষমতা হচ্ছে পি, ওকে, এত ওয়াট খরচ করলো। এবার কত ঘন্টা করে খরচ করলো? 5 ঘন্টা করে। তাহলে আমরা কি পেলাম? তড়িৎ শক্তি পেলাম, যতটা আমার খরচ করছে তড়িৎ শক্তি এই ওয়াট আওয়ার এককে, ওকে। এবার এটাকে আমরা গুণ করছি 30 দিয়ে, তাহলে আমরা টোটাল মাসেরটা পেলাম, কারণ 30 দিন চলেছে, 30 দিয়ে গুণ করলাম। এবার এটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করে দিই, তাহলে পেয়ে যাব কততে? কিলোওয়াট আওয়ারে, ওকে। কারণ মানে ওই একই ব্যাপার আর কি, ধরো 2000 কিলো তোমার কাছে চাল ছিল, মানে 2000 গ্রাম তোমার কাছে চাল ছিল, 2000 গ্রাম চাল ছিল, ওটাকে 1000 দিয়ে ভাগ করে দিলে 2 কেজি হয়ে যায়, যেমন সেরকমই তোমার কাছে এত ওয়াট আওয়ার একক ছিল, এটাকে 1000 দিয়ে ভাগ করলাম, কিলো ওয়াট আওয়ার পেয়ে গেলাম, ওকে। এবার এটার ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 21 কিলোওয়াট আওয়ার, ওকে। সেমভাবেই তুমি যদি পরেরটাকে হিসেব করো, 40 ওয়াটের পাখা একটাই আছে, প্রতিদিন কত ঘন্টা করে চলছে? 15 ঘন্টা করে চলছে, 30 দিন চললো, আমি বের করব কিলোওয়াট আওয়ারে, তাহলে আমার আসবে হচ্ছে 18 কিলোওয়াট আওয়ার। আর একইভাবে যদি আমি এবার হিটারটাকে হিসেব করি, 1000, এই 1000 নিচের 1000 এমনিই কেটে যাবে, 1000 15 ঘন্টা করে চলছে, 30 দিন চললো, কিলোওয়াট আওয়ারে করলে কত আসবে আমার? এটা 60 কিলোওয়াট আওয়ার, ওকে, এই আসলো। এবার তাহলে মোট আমার তড়িৎ শক্তি ব্যয় হচ্ছে কত বলো তো? এই কিলোওয়াট আওয়ারে নিলাম কারণ আমি একবারে তাহলে বিওটিতে চলে যেতে পারছি, কারণ 1 কিলোওয়াট আওয়ার সমান 1 বিওটি, মানে 1 ইউনিট, ওকে। এবার এই তিনটাকে যদি তুমি যোগ করো, তাহলে তুমি মোট কত ইউনিট তোমার কারেন্ট পড়ছে সেটা পেয়ে যাবে, মোট কত কিলোওয়াট। যোগ করলে দেখো আসবে হচ্ছে 99 বিওটি, ওকে। এবার প্রত্যেক ইউনিটের দাম বলেছে কত? 5 টাকা, তাহলে এটার সঙ্গে 5 দিয়ে গুণ করে দাও, হয়ে যাবে হচ্ছে 495 টাকা, ওকে, হয়ে গেল গাণিতিক উদাহরণ। এই প্যাটার্নে একটা অঙ্ক আসবে, মানে আসতেই পারে আর কি, হেভি চান্স আছে আসার এরকম একটা অঙ্ক। এবার একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা প্রায় দেয়, কোনো বৈদ্যুতিক বাতির রেটিং 220 ভোল্ট 100 ওয়াট বলতে কী বোঝো? এরকমভাবে তোমাকে দেবে, এবার নাম্বারটা চেঞ্জ করে দিতেই পারে, কিন্তু এরকম একটা কোয়েশ্চেন তোমাকে দেবে। কীভাবে এটা অ্যান্সার করবে না, বাতিটির দু প্রান্তের বিভব প্রভেদ 220 ভোল্ট হলে বাতিটি সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলবে, ঠিক আছে। এটা কিন্তু মানে রেটিং থাকে এরকম, এটা হচ্ছে রেটিংয়ের কোয়েশ্চেন। তো 220 ভোল্ট হলে বাতিটি সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলবে এবং বাতিটি প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি ব্যয় করবে, ওকে। এখানে ওয়াট আছে, তো এখানে জুল হয়ে যাবে, কারণ এটা তড়িৎ শক্তি বলছে, ঠিক আছে। আর এটা হচ্ছে তড়িৎ ক্ষমতা বলেছে, এইভাবে লিখে দেবে। এটা হচ্ছে অ্যান্সার এই কোশ্চেনটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে গেল। এবার এখান থেকে তুমি কি বুঝতে পারছো? এটা মানে এই কোশ্চেনটার অ্যান্সার হিসেবে এইগুলোকে লিখতে হবে না, কিন্তু এটা বইতে দেওয়া আছে বলে আমি করিয়ে দিচ্ছি। এখানে দেখো ভি ইকুয়ালস বলেছে 220 ভোল্ট,
পি কত বলেছে 100 ওয়াট, এই যে পি বলেছে 100 ওয়াট, এই পি তড়িৎ ক্ষমতা 100 ওয়াট বলে দিয়েছে। আর আমরা যদি ধরে নিই রোধ হচ্ছে আর, তাহলে আমরা কি লিখতে পারি, পি ইকুয়ালস ভি স্কোয়ার বাই আর, পি ইকুয়ালস ভি স্কোয়ার বাই আর। তাহলে আর ইকুয়ালস ভি স্কোয়ার বাই পি, আরটাকে এদিকে নিয়ে গেলাম, পিটাকে এদিকে নিলাম, তাহলে ভি স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি 220 স্কোয়ার বাই 100, পি এর মানটাকে বসিয়ে দিলাম 100, বসিয়ে দিলে এটা আমাদের আসবে 484 ওহম। তার মানে এখানে রোধ কত ইউজ হচ্ছে, 484 ওহম। আর পি ইকুয়ালস ভিআই, আমরা একটু আগে দেখেছিলাম একটা সূত্রে, পি ইকুয়ালস ভিআই। এখানে যদি আমরা আই ইকুয়ালস পি বাই লিখি, পি বাই ভি লিখি, পি বাই ভি এদিকে নিয়ে গিয়ে, তাহলে পি এর মান আমাদেরকে বলে দিয়েছে, ভি এর মান বলে দিয়েছে, বসিয়ে দিলে আমরা পেয়ে যাব কারেন্ট ফ্লো কতটা হবে বাল্বটার মধ্যে দিয়ে। এটা হচ্ছে বাল্বটার মধ্যে দিয়ে সবচেয়ে মানে যে পরিমাণ তড়িৎ প্রবাহ ঘটতে পারে সেটা হচ্ছে এত অ্যাম্পিয়ার। ওকে গেল। এবার হচ্ছে 3টে শর্ট কোশ্চেন এখান থেকে দিতে পারে। লাস্ট, এটা হচ্ছে একদম লাস্ট, দেখবে এই ভাস্বর ল্যাম্প সিএফএল আর এলসিডির মধ্যে একটা তুলনা, ঠিক আছে। ভাস্বর ল্যাম্প হচ্ছে এক ধরনের ল্যাম্প, ওই দেখবে এমনি বাড়িতে যে ইয়েগুলো লাগানো থাকে, ওগুলো 2% একমাত্র দৃশ্যমান আলোতে উৎপন্ন করে, বাকি 98% ওটা তাপশক্তিতে উৎপন্ন করে। ওই বাল্বগুলো দেখবে খুব গরম হয়ে যায়। ওকে, 2% শুধুমাত্র ওটার যে ইলেকট্রিসিটিটা ওটাতে ইউজ হচ্ছে, তার 2% শুধুমাত্র ওটা দৃশ্যমান আলো তৈরি করে, বাকিটা খরচ করে ফেলে। আবার সিএফএল যে লাইটগুলো, সেগুলোর 7 থেকে 9% অংশ দৃশ্যমান আলো তৈরি করতে পারে, 7 থেকে 9%, আর বাকিটা খরচ করে ফেলে। তাহলে কি আমার এটার থেকে কি এটাতে বেশি সাশ্রয় হচ্ছে না? এটা আমার কম ইলেকট্রিসিটি অপচয় করছে, বেশিরভাগটা এখানে দৃশ্যমান আলোতে কনভার্ট করছে। এলইডি তার থেকেও বেশি ইয়ে করে, 4 থেকে 18%, ঠিক আছে, 18% অবধি এটা দৃশ্যমান আলোতে উৎপন্ন করতে পারে, দৃশ্যমান আলো উৎপন্ন করতে পারে। তাহলে এটাতে আরও বেশি সাশ্রয়, কিন্তু এগুলোর দাম এই ভাস্বর ল্যাম্পের থেকে বেশি। কিন্তু এগুলো ইউজ করলে তোমার ইলেকট্রিকের বিল কম পড়বে, কারণ এগুলোতে ইলেকট্রিক কম খরচ হচ্ছে, আলোটা বেশি উৎপন্ন করছে, রাইট। এবার এগুলো দেখো 1000 ঘন্টা চলে, এটা 1000 ঘন্টা চলার পরেই ল্যাম্পটা নষ্ট হয়ে যাবে। সিএফএল এটা হচ্ছে জীবনকাল, ওকে। সিএফএল 10,000 ঘন্টা চলতে পারে, তারপর এটা নষ্ট হয়ে যায়। আর এলইডি হচ্ছে টোটাল 30,000 ঘন্টা চলতে পারে, তারপর এটা নষ্ট হয়ে যায়। এটা সব থেকে বেশিক্ষণ চলছে, ঠিক আছে। এই পয়েন্ট কটা মনে রাখবে, ব্যাস তোমার এই চ্যাপ্টারটা পুরো শেষ, কমপ্লিট। এবার যা যা বুঝতে পারো নি আমাকে বলবে, আমি আরেকবার করে সেই পয়েন্টগুলোকে ধরে ধরে আমি নিজেও আরও মানে পড়াশুনো করবো সেই বিষয়গুলো নিয়ে, পড়ে তোমার ডাউটগুলো সব ক্লিয়ার করে দেবো। ওকে, ঠিক আছে।